সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ৮ নম্বর অষ্টম অধ্যায়ের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই বিষয়টি নিয়ে। তো আমাদের টোটাল ফিন্যান্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি। আমার অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বলেছে যে স্যার, এই চ্যাপ্টারটি আমাদের একটু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তো তোমাদের সেই উদ্দেশ্যে আমি আজকে একত্রে হয়েছি। আমি শুরু থেকে এই চ্যাপ্টারের একবারে থিওরি থেকে শুরু করে অঙ্ক পর্যন্ত তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই যারা লাইভে আছো তারা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আর পরবর্তীতে এইটা রেকর্ডেড লাইভটাও যদি তুমি দেখো, বারবার যদি দেখো, তাহলে তোমার আশা করি এই অধ্যায়ের বিভিন্ন ধারণাগুলো তোমার ক্লিয়ার হবে। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের জানা দরকার আসলে ফিন্যান্স বা অর্থায়ন বিষয়টি কি। এখানে এই যে শব্দটি ফিন্যান্স, এটা হচ্ছে আসলে অর্থায়ন। দেখো, একজন ব্যবসায়ী সে যখন ব্যবসা করতে যাবে, ব্যবসার পরিকল্পনা যখন নেওয়া হলো, তখন কিন্তু তার অন্যতম একটি প্রধান উপকরণই হচ্ছে অর্থ। তাহলে সে অর্থ কিভাবে সংগ্রহ করবে, অথবা সংগ্রহ করা হয়ে গেল, এই অর্থ দিয়ে সে কি করবে? কারণ যাদের কাছ থেকে সে সংগ্রহ করেছে তাদেরকে আবার অর্থ ফেরত দিতে হবে, তাদেরকে আবার কিছু মুনাফাও দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অর্থায়ন হলো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ, এবং বিনিয়োগ থেকে যে মুনাফা আসে, মুনাফার কতটুকু অংশ লভ্যাংশ হিসাবে পরিশোধ করবে এবং কতটুকু অংশ পুনরায় বিনিয়োগ করবে, এই সংক্রান্ত সকল কার্যাবলী হচ্ছে অর্থায়ন। আচ্ছা, তো এই অর্থায়নের দেখো 3টি কাজের কথা কিন্তু আমার আলোচনায় আসছে। বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ, এই দ্বিতীয় যে কাজটি উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ। তাহলে এই উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ আমি কিভাবে করব? এই উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করা আমি ভালোভাবে জানতে পারবো এই মূলধন বাজেটিং চ্যাপ্টারটি শেখার মাধ্যমে। অর্থাৎ বাস্তবে যখন একজন ব্যক্তি ব্যবসা করতে যাবে, তখন সে যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করেছে, এই সংগৃহীত অর্থগুলো সে উপযুক্ত ক্ষেত্র, লাভজনক ক্ষেত্র বিনিয়োগ সে করবে। তো এখন বিনিয়োগ করতে গেলে তার জানতে হবে এই চ্যাপ্টারটি, কারণ এই চ্যাপ্টারটির নাম হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে এক কথায় আমরা যদি বলতে চাই মূলধন বাজেটিং হোয়াট, কি? মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ স্থায়ী কোনো সম্পত্তি, যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি ইত্যাদি স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিনিয়োগের ক্ষেত্রে এই ধারণাটি ব্যবহার করা হয়। তাহলে কোনো স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, সেটাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অথবা কোনো সম্পত্তি আমি ক্রয় আগে করেছিলাম, এখন এটাকে আবার প্রতিস্থাপন করতে চাচ্ছি, সম্প্রসারণ করতে চাচ্ছি, এই সকল বিষয়গুলোই কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এখন এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত করাটা আমার জন্য লাভজনক হবে কিনা, এই লাভজনক হবে কি না, সেটাই কিন্তু জানা যাবে মূলধন বাজেটিং এর মাধ্যমে। তাহলে মূলধন বাজেটিং অধ্যায়ের মধ্যে আমাদের ব্যাপক ধারণা রয়েছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে কিনা। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই মূলধন বাজেটিং কি, তাহলে আমরা বলতে পারি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত। আচ্ছা, তো এখানে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ও হতে পারে, স্থায়ী সম্পত্তি সম্প্রসারণ হতে পারে, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন হতে পারে। তাহলে ক্রয়, সম্প্রসারণ, প্রতিস্থাপন, এই কার্যক্রমগুলোই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। আচ্ছা, তো এখন আমি কোনো একটা সম্পত্তি ক্রয় করব, তাহলে ওই ক্রয় করলে সেখান থেকে আমার বিভিন্ন সুবিধা আমি পাবো। অর্থাৎ ওই সম্পত্তিটি ক্রয় করা কি আমার জন্য লাভজনক হবে? তাহলে ওই সম্পত্তি ক্রয় করলে
এই একটি শব্দ আমাদের জানতে হবে, প্রকল্প বা প্রজেক্ট। প্রকল্প বা প্রজেক্ট। আচ্ছা, প্রকল্প কি? প্রকল্পই হচ্ছে এমন একটি কার্যক্রম যার নির্দিষ্ট শুরু এবং শেষ রয়েছে, অর্থাৎ মেয়াদ রয়েছে। যেমন আমি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চাই, যেমন আমি একটি ধরি মেশিনস কিনলাম, তাহলে এই মেশিনটির কিন্তু একটি আয়ুষ্কাল রয়েছে। তাহলে এই আয়ুষ্কালটি হচ্ছে আসলে এই আয়ুষ্কাল যে রয়েছে, এই ক্রয় যে করলাম, এটা একটা প্রকল্প। তাহলে প্রকল্প কি? প্রকল্প হচ্ছে এমন একটি কার্যক্রম যার শুরু ও শেষ রয়েছে। দ্বিতীয় হচ্ছে, প্রকল্প হতে গেলে নির্দিষ্ট বাজেট থাকতে হবে। তাহলে তার শুরু এবং শেষ নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সময়সীমা থাকবে এবং একটি নির্দিষ্ট বাজেট থাকবে। আচ্ছা, তো এখন এই প্রকল্পগুলো তোমার দুই ধরনের হয়। একটা হচ্ছে স্বাধীন প্রকল্প, আরেকটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বা স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প কি? একটু ছোট উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবা যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টটা কি। একটি প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত যখন অপর প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে না, অর্থাৎ একাধিক প্রকল্প তোমার সামনে রয়েছে, কিন্তু একটি প্রকল্প নিলে এই প্রকল্পের সিদ্ধান্ত অপর প্রকল্পে প্রভাব বিস্তার করবে না, অর্থাৎ প্রতিটি আলাদা আলাদাভাবে বিবেচিত হবে। যেমন আমার যদি পর্যাপ্ত বিনিয়োগের অর্থ থাকে, তাহলে যদি দুইটি প্রকল্প বা একাধিক প্রকল্প লাভজনক হয়, তাহলে একাধিক প্রকল্প গ্রহণ করা যাবে, একটার সাথে আরেকটা কোনো সম্পর্কিত নাই। সেটা হচ্ছে স্বাধীন প্রকল্প। অর্থাৎ একটা নিলে আরেকটা বাদ দিব এরকম না, যদি লাভজনক হয় তাহলে দুইটাই আমরা নিতে পারবো, সেটাই হচ্ছে আমাদের স্বাধীন প্রকল্প। আচ্ছা, তারপর আসি পরস্পর বর্জনশীল প্রকল্প। আচ্ছা, পরস্পর বর্জনশীল প্রকল্প হচ্ছে একটি প্রকল্প গ্রহণ করলে অপর যে প্রকল্পটি বাদ দিতে হয়, এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তাহলে প্রায় দেখবা পরীক্ষায় এই কনসেপ্টটা থেকে আমাদের এমসিকিউ বা জ্ঞান অনুধাবন প্রশ্ন কিন্তু আসে। তাহলে তুমি একবারে ক্লিয়ার হয়ে নাও, খুব সহজ, মুখস্থ করা লাগে না, আসলে আমার কথা শুনে তুমি লিখতে পারবা পরীক্ষায়। তাহলে এক কথা আমরা বলি, স্বাধীন প্রকল্প হচ্ছে একাধিক প্রকল্প যদি লাভজনক হয়, তাহলে একাধিক প্রকল্প গ্রহণ করা যাবে যদি পর্যাপ্ত বিনিয়োগের অর্থ থাকে, অর্থাৎ একটি প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত অপর প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্তে কোনো প্রভাব বিস্তার করে না। এটা হচ্ছে স্বাধীন প্রকল্প। অপরদিকে পরস্পর বর্জনশীল প্রকল্প হচ্ছে একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্পটি বাদ দিতে হয়, অর্থাৎ একটি নিলে আমি আরেকটা নিতে পারবো না, যেটা বেশি লাভজনক সেটা নিব, যেটা লাভজনক না সেটা নিব না। ওটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। আচ্ছা, তাহলে আমরা এই প্রকল্প কিন্তু আসলে মূলধন বাজেটিং এর এই যে বিনিয়োগ সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, সেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে এই প্রকল্পটি রয়েছে। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। আচ্ছা, এখন এই যে আমি মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করব, এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কয়েকটি স্টেপ বা আমরা এক কথা বলতে পারি যে প্রক্রিয়া রয়েছে, মূলধন বাজেটিং প্রক্রিয়া। মূলধন বাজেটিং প্রক্রিয়া। প্রক্রিয়া মানে এই মূলধন বাজেটিংটা আমি কিভাবে করব। প্রথমে আমি প্রকল্প প্রণয়ন করব। প্রকল্প প্রণয়ন অর্থাৎ আমি যে বিনিয়োগটা করব, এটা আমি কি মেশিনস কিনবো নাকি ল্যান্ড কিনবো না কি কিনবো, এখানে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করব, লাভজনকতা যাচাই করব, এটা হচ্ছে প্রকল্প প্রণয়ন। প্রণয়ন করার পর প্রকল্প মূল্যায়ন। প্রকল্প প্রণয়নের পর হচ্ছে প্রকল্প মূল্যায়ন। মূল্যায়ন আমরা কিভাবে করব, যে আমাদের এই প্রকল্প যেটা আমরা করেছি সেটা ঠিক রয়েছে কিনা, সেটাই হচ্ছে আমাদের মূল্যায়ন। আচ্ছা, তারপর আমরা করব হচ্ছে প্রকল্প নির্বাচন। নির্বাচন মূল্যায়ন করা হচ্ছে আমার সামনে একাধিক প্রকল্প বা অপশন থাকবে, তার মধ্যে আমার জন্য যেটা সুইটেবল সেটাকে সিলেক্ট করা বা নির্বাচন করা। নির্বাচন করলাম, নির্বাচন করার পর বাস্তবায়ন করব। আমরা বাস্তবায়ন করব, এটা প্র্যাকটিক্যালি আমরা এটাকে বাস্তবায়ন করব। তারপর হচ্ছে তোমার প্রকল্প পুনর্মূল্যায়ন। প্রকল্প পুনর্মূল্যায়ন এর মানে হলো যে প্রকল্পটা আমি বাস্তবায়ন করেছি সেটা আমার জন্য লাভজনক হয়েছে কিনা
সেটা জানা। তাহলে এই 5টা স্টেপ হচ্ছে আমার মূলধন বাজেটিং প্রক্রিয়া। 5টি কাজ। প্রথমে প্রকল্প প্রণয়ন করব, প্রকল্প মূল্যায়ন করব, আমার জন্য লাভজনক হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা সেটা নির্ধারণ করব। একাধিক প্রকল্প যখন মূল্যায়ন করব, একাধিক প্রকল্পটাকে মূল্যায়ন করব, তার মধ্যে যেটা আমার জন্য সুইটেবল সেটাকে নির্বাচন করলাম, করার পর এটা বাস্তবে রূপদান করব। করার পর বাস্তবে রূপদান করার পর আমরা দেখব যে এটা আমার জন্য লাভজনক হচ্ছে কিনা। যদি লাভজনক হয় তাহলে প্রকল্পটা চলমান রাখবো, লাভজনক না হলে সেটাকে আমরা বাদ দিব। এই 5টা কাজ হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই 5টা শব্দ আমরা শিখলাম, মূলধন বাজেটিং প্রক্রিয়া। এখন আমরা চলে আসব মূলধন বাজেটিং স্টেপ। স্টেপ স্টেপ শেষ করলাম মূলধন বাজেটিং আমাদের। এখন আমরা দেখব হচ্ছে মূলধন বাজেটিং কৌশল। তাহলে দেখি মূলধন বাজেটিং কৌশল অথবা টেকনিক্স। মূলধন বাজেটিং কৌশল অথবা টেকনিক। তো এই কৌশল বা টেকনিককে আমরা বৃহৎভাবে 2টি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, প্রথম হচ্ছে আমার ট্রেডিশনাল মেথড বলা হয় অথবা সনাতন পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। আচ্ছা, সনাতন পদ্ধতি মানে হচ্ছে ট্রেডিশনাল মেথড, অর্থাৎ যেটা যুগ যুগ যাবত চলে আসছে, প্রাচীন পদ্ধতি আমরা এক কথা বলতে পারি। তো এইখানে কয়েকটি নাম আমাদের খেয়াল রাখতে হবে যে সনাতন পদ্ধতিগুলো কি কি। প্রথমে হচ্ছে PBP। এই প্রথম পি হচ্ছে পে, বিতে ব্যাক, পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড। বাংলায় আমরা শিখি, প্রথমে সংক্ষেপে শিখলাম PBP। PBP পূর্ণরূপ হচ্ছে পে ব্যাক পিরিয়ড। বাংলায় হচ্ছে মূলধন ফেরতকালীন সময়। মূলধন ফেরতকালীন সময়। তাহলে পেব্যাক পিরিয়ড কাকে বলে বা পেব্যাক পিরিয়ড কি? যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত মূলধন ফেরত আসে সেই সময়কে বলা হয় পেব্যাক পিরিয়ড। তাহলে সংজ্ঞাটা কি হলো? যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত মূলধন ফেরত আসে সেই সময়কে বলা হয় পেব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকালীন সময়। তাহলে এটা দিয়ে আমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব? প্রকল্পের আয়ুষ্কাল থাকবে। দেখো, প্রকল্পের সংজ্ঞায় আমি বলেছিলাম শুরু এবং শেষ আছে, তার মানে কি একটা মেয়াদ রয়েছে। ওই নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি আমার মূলধন ফেরত আসে তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না আসে, নির্দিষ্ট সময় বলতে আয়ুষ্কাল, তাহলে প্রকল্পের আয়ুষ্কালের মধ্যে যদি মূলধন ফেরত আসে এটা গ্রহণযোগ্য। প্রকল্প আয়ুষ্কালের মধ্যে মূলধন ফেরত না আসলে বর্জনযোগ্য বা বাদ। তাহলে আমরা পেব্যাক পিরিয়ড কাকে বলে সেটা শিখলাম। আচ্ছা, 2 নাম্বার শিখি। এক, পেব্যাক পিরিয়ড গেল। 2, ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। AVARAGERATERETURN, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। গড় আয়ের হার, বাংলায় হচ্ছে গড় আয়ের হার। গড় আয়ের হার যদি ধনাত্মক হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য। গড় আয়ের হার যদি ঋণাত্মক হয় তাহলে প্রকল্পটি বর্জনযোগ্য। আমরা শুধু সংজ্ঞাগুলো এখন শিখতেছি, তারপরে আবার সূত্র যাব। তাহলে ARR হচ্ছে গড় আয়ের হার। তাহলে গড় আয়ের হার, দেখো এগুলো সংজ্ঞাগুলো কিন্তু তুমি যখন সূত্রটা শিখাবো সূত্র দিয়েই তুমি নিজেই সংজ্ঞা লিখতে পারবা, মুখস্থ করা লাগে না। আসলে কথাটা শুনলেই তুমি বুঝতে পারবা খুব সহজে। যেমন ARR বের করার নিয়ম হচ্ছে উপরে হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সরি অ্যাভারেজ রেট অফ রিটার্ন হচ্ছে উপরে হচ্ছে অ্যাভারেজ ইনকাম, নিচে হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে উপরে হচ্ছে গড় আয়, নিচে হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে গড় আয়কে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে গড় আয়ের হার বলে। ওকে, তাহলে ARR শিখলাম। তাহলে ARR ক্ষেত্রে আমরা বললাম যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন হচ্ছে উপরে অ্যাভারেজ ইনকাম, নিচে হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে উপরে অ্যাভারেজ ইনকামের বাংলা হচ্ছে গড় আয়। তাহলে গড় আয়কে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে গড় আয়ের হার বলে। তাহলে 2টা শিখলাম। এবার 3 নাম্বার ROI। এটাকে আমরা যদি পূর্ণরূপ তৈরি করি
ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট RETURN, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বাংলা হলো বিনিয়োগের উপর আয়। দেখো ARR এবং ROI এই দুইটার মূল পার্থক্য একটা জায়গায়। ARR এর ক্ষেত্রে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করতে হয়, আর ROI এর ক্ষেত্রে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এটার সংজ্ঞায় বলতে পারি গড় আয়কে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে বিনিয়োগের উপর আয়ের হার বলে। তাহলে তিনটা শিখলাম কিন্তু সনাতন পদ্ধতিতে। তাহলে যদি MCQ আসে নিচের কোন পদ্ধতিটি সনাতন, তাহলে তিনটার যে একটা থাকবে ওইটাই উত্তর হবে সঠিক। তাহলে খুব সহজে মুখস্থ করে ফেলতে পারলাম PBP, ARR, ROI। তাহলে PBP হচ্ছে পেব্যাক পিরিয়ড অর্থাৎ বিনিয়োগ ফেরতকালীন সময়, ARR হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন গড় আয়ের হার, এবং ROI হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগের উপর আয়ের হার বা বিনিয়োগের উপর আয়। তাহলে তিনটা নিয়ম হচ্ছে সনাতন পদ্ধতি। তাহলে আমি সনাতন পদ্ধতি শিখলাম। এবার আমরা যাব যেটাকে আধুনিক পদ্ধতি বা বাত্যাকৃত নগদ প্রবাহ পদ্ধতি আমরা বলতে পারি। এটার ক্ষেত্রে এক নাম্বার যে পদ্ধতি সেটাকে আমরা সংক্ষেপে বলবো NPV, যেটার পূর্ণরূপ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, বাংলায় হলো নিট বর্তমান মূল্য। এখন সংজ্ঞা শিখবো, দেখো কিভাবে সূত্র দিয়ে সংজ্ঞা তৈরি করে ফেলতে পারো। প্রথমে আগে শুনে নাও, তারপর একটা অঙ্ক যখন করাবো দেখবে যে এগুলো সব সংজ্ঞা তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবো ওই অঙ্ক দেখে, আর মুখস্থ করা লাগবে না। নেট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে যে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে নেট ক্যাশ আউটলে অথবা মোট বিনিয়োগ বাদ। তাহলে বলতে পারি আমরা কোনো প্রকল্প থেকে যে নগদ আন্তঃপ্রবাহ হবে সেই নগদ আন্তঃপ্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে মোট বিনিয়োগের পার্থক্যকে নেট বর্তমান মূল্য বলে। একটু কঠিন হয়ে গেল মনে হয়, আমি আরো সহজ করে দিচ্ছি। দেখো আমি এখানে লিখলাম TPV মাইনাস NCO। TPV NCO এগুলোর ব্যাখ্যা আরো দিচ্ছি একটু পরে, এখন শুধু কনসেপ্টটা ক্লিয়ার করছি। এটার সূত্রটা হচ্ছে এরকম। টিপিভি হচ্ছে আমি একটা প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করলাম সেখান থেকে তো আমার রিটার্ন আসবে। তাহলে যে রিটার্নগুলো আসবে সেই রিটার্নগুলো কিন্তু ভবিষ্যতে আসবে। এখন আমি যদি কম্পেয়ার করতে চাই এখন বিনিয়োগের সাথে, তাহলে ভবিষ্যতে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটার বর্তমান মূল্য থেকে বর্তমানে যে টাকা আমি বিনিয়োগ করছি, মানে প্রজেক্টে বা কোনো সম্পত্তি যে টাকা দিয়ে ক্রয় করছি সেটা হলো এটা। তাহলে ক্রয় মূল্য থেকে ভবিষ্যতে যে রিটার্নটা আসবে সেই রিটার্নের বর্তমান মূল্য থেকে বর্তমান বিনিয়োগ বা ক্রয় মূল্য বিয়োগ করলে যা থাকে তাকে নেট বর্তমান মূল্য বলে। তাহলে এখন সংক্ষেপে যদি এনপিভি কাকে বলে বলতে চাই, কোনো প্রকল্প থেকে ভবিষ্যতে প্রাপ্য নগদ আন্তঃপ্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে বর্তমান বিনিয়োগ বা ক্রয় মূল্য পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলে। ওকে, আচ্ছা, তাহলে এক নম্বর শিখলাম আমরা এনপিভি। আচ্ছা, এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা যেতে পারি। 2 পিআই। এটার পূর্ণরূপ হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স, বাংলা হলো মুনাফা লভ্যতা সূচক। মুনাফা লভ্যতা সূচক। আচ্ছা, এখন এটার সংজ্ঞাটা খুব সহজে বোঝা যাবে, খেয়াল করে দেখো। আমি যে একটু আগে তোমাকে এনপিভিতে শিখালাম, এই যে এটা এনপিভিতে শিখলাম টিপিভি মাইনাস এনসিও, অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে বর্তমান বিনিয়োগের পার্থক্যকে এনপিভি বলে। সূত্র থেকে সংজ্ঞা হয়ে যাচ্ছে। তাহলে আমি পিআই এর ক্ষেত্রে দেখো এই সূত্রটাকে আমি বিয়োগের জায়গায় যদি ভাগ দিয়ে দেই তাইলে হয়ে যায় পিআই। তাহলে ওইখানে আমি এনপিভি সংজ্ঞা বলছি যে কোনো প্রকল্পে বা কোনো বিনিয়োগের থেকে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে তার ক্রয় মূল্য বা প্রাথমিক বিনিয়োগের পার্থক্যকে বলা হয় এনপিভি, আর এখানে বলা হয় ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্যকে বর্তমান বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে বলা হয় পিআই বা মুনাফা লভ্যতা সূচক। তাহলে বিয়োগ করলে এনপিভি, ভাগ করলে পিআই, সহজে মনে থাকবে কিন্তু। ওকে, এবার 3 নম্বর পদ্ধতিতে যাই, এনপিআই।
এই প্রফিটেবিলিটি ইন্ডেক্সের আগে নেট কথাটি যুক্ত হয়ে গেল, এই নেট। তাহলে এপিআই এর জায়গায় হয়ে গেল এনপিআই। আমি এনপিভির সূত্রটা মুছে দিচ্ছি। এখানে তোমার পার্থক্যটা খেয়াল করে দেখো, তাহলে খুব ইজি লাগবে। এই যে এনপিভি, তাহলে এনপিআই বের করতে গেলে এনপিভি লাগবে। অর্থাৎ আমরা যে একটু আগে এনপিভির সূত্রে শিখলাম টিপিভি মাইনাস এনসিও, ওইটা বের করে ওইটা উপরে যাবে, নিচে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বা এনসিও। তাহলে এটা সংজ্ঞা কি বানাবো? এই সূত্র দেখে সংজ্ঞা বানাবো। তাহলে কোনো প্রকল্পের নিট বর্তমান মূল্যকে প্রাথমিক বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে এনপিআই বলে। ওকে, তাহলে খেয়াল করতেছো কিনা যে আমরা সূত্র দেখেই কিন্তু সংজ্ঞা মুখস্থ করছি। যেমন অনেকে প্রায় কিন্তু আমাদের পরীক্ষায় থিওরিগুলো প্রায় আসে আসলে, তো অনেকে মুখস্থ দিতে পারে না ঠিকভাবে, তাদের জন্য আমি এই সহজে সূত্র দিয়েই সংজ্ঞা বানিয়ে দিতে পারছি। 4 নাম্বার হচ্ছে IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয়ের হার। আন্ত আয়ের হার। আচ্ছা, প্রথমে আমরা আগে সংজ্ঞা শিখি যে আন্ত আয়ের হারটা কি। আচ্ছা, দেখো, আন্ত আয়ের হার হচ্ছে এমন একটি আয়ের হার যে আয়ের হারের মাধ্যমে এনপিভি শূন্য হয়। অর্থাৎ আমরা প্রথমে এই বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির প্রথমটা শিখেছিলাম, কিন্তু এই যে 1 নাম্বারটা এনপিভি। তাহলে এনপিভি তো একটা টাকা বের হয়। এখন এই এনপিভির সূত্রে কিন্তু লিখছিলাম, দেখো, এনসিও ভাগ টিপিভি মাইনাস এনসিও, টিপিভি মাইনাস এনসিও। আচ্ছা, এখন টিপিভি আর এনসিও সমান হয় যে হারের মাধ্যমে, সে হারকে বলা হয় অভ্যন্তরীণ আয়ের হার। কারণ হচ্ছে যে টিপিভি আর এনসিও যদি সমান হয় তাহলে এনপিভি কি 0। তাহলে আমরা বলতে পারি আইআরআর হচ্ছে বা অভ্যন্তরীণ আয়ের হার হচ্ছে, আন্ত আয়ের হার হচ্ছে এমন একটি আয়ের হার যেই আয়ের হারের মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোকে বাট্টাকরণ করলে বর্তমান বিনিয়োগের সমান হয়, অর্থাৎ এনপিভি শূন্য হয়। সেই হারকে বলা হয় অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয়ের হার। খুব সহজ কিন্তু সংজ্ঞাটা, কিন্তু বই দেখে কিন্তু তোমার সহজে বোঝা যাবে না। তাহলে খুব সহজে তুমি এখান থেকে ক্লিয়ার হয়ে নাও যে আইআরআর হচ্ছে এমন একটি আয়ের হার যে আয়ের হারের মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য বর্তমান বিনিয়োগের সমান হয়, অর্থাৎ এনপিভি শূন্য হয়। তাহলে যে আয়ের হারের মাধ্যমে এনপিভি শূন্য হয় সেই আয়ের হারকে অভ্যন্তরীণ আয়ের হার বলা হয়। আচ্ছা, তাহলে 4টা পদ্ধতি দেখলাম আমরা, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। আচ্ছা, এখন আমরা একটু প্রয়োজনীয় সূত্রাবলী এক নজর আমি দেখে নিই। সূত্রাবলী, প্রথম সূত্রটা আমরা লিখছিলাম পিবিপি। দেখো, এখানে আমি পিবিপির সূত্রটা যদি এভাবে লিখি, তাহলে এটা দাঁড়ায় যে আমি যে টাকা বিনিয়োগ করেছি তাকে যে আয় আমার হয়েছে, কর পরবর্তী যে নগদ প্রবাহ রয়েছে সেটা দ্বারা ভাগ করলে পিবিপি পাওয়া যায়। এমনি সাধারণভাবে বোঝা যায়, যেমন আমি কোথাও যদি 10 টাকা বিনিয়োগ করি, সেখান থেকে যদি আমার প্রতি বছর 2 টাকা করে আসে, তাহলে 10 টাকাকে 2 টাকা দিয়ে ভাগ করলে কত হয়? 5। এই 5 বছর লাগে আমার এই 10 টাকা ফেরত আসতে। এটাই সূত্র, আর কিছুই না আসলে এটা। আচ্ছা, তবে এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন প্রতি বছর সমান আয় হয়। এই যে নেট ক্যাশ বেনিফিটটা হচ্ছে আমার আয়, নেট ক্যাশ আউটলে হচ্ছে আমার বিনিয়োগ। এই আয়টা যখন প্রতি বছর সেম হবে, একই হবে, তখন এই সূত্র প্রযোজ্য। আচ্ছা, অথবা আরেকটা সূত্র এখানে প্রয়োগ করা যায়, পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এই সূত্রটা তখনই প্রয়োগ করা হবে যখন প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ ভিন্ন ভিন্ন হয়। দেখো, এটা হচ্ছে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ, মানে বিনিয়োগ থেকে যে টাকাটা আমার আসতেছে সেটা যদি প্রতি বছর সমান হয় তাহলে হচ্ছে এই প্রথম সূত্র, আর যদি অসমান হয় প্রাপ্য নগদ প্রবাহগুলো তাহলে এই সূত্র। একটা অঙ্ক দিয়ে আমরা বুঝবো, তাহলে খুব সহজ তোমার কাছে মনে হবে। তাহলে আমরা পেব্যাক পিরিয়ডের একটা সূত্র শিখলাম, 1। 2 নাম্বার এ আর আর। প্রথমে আমি একটু লিখলাম ইংরেজিতে
এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমি একটু থিওরিগুলো তোমাকে প্রথমে বুঝিয়ে যাচ্ছি এই জন্যে যে পরীক্ষা কিন্তু শুধুমাত্র অঙ্ক দিয়ে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে আগে থিওরিটা খুব ভালোভাবে বুঝতে হবে, তারপরে তোমার অঙ্ক দেখবে খুব সহজ হয়ে যাবে। এইগুলা থিওরিটা পড়ানোর পর দেখবে যে অঙ্কগুলো ইজি হয়ে যাচ্ছে। আমি প্রথমে ইংরেজিতে লিখছি, দেখো এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। এখন এটাকে আমি বাংলায় তৈরি করি। এভারেজ ইএটি হচ্ছে গড় কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা। তাহলে ইএটি কি? ইতে আর্নিংস, এতে আফটার, টিতে ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স। কর পরবর্তী মুনাফা, তার আগে এভারেজ মানে গড়। তাহলে গড় কর পরবর্তী মুনাফা, আর্নিং আফটার ট্যাক্স। আচ্ছা, এভারেজ ইনভেস্টমেন্ট মানে হলো গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ। আচ্ছা, এখন পরীক্ষা এরকম হতে পারে তোমার গড় কর পরবর্তী মুনাফা দেয়া নাই, গড় বিনিয়োগ দেয়া নাই, তোমাকে বের করে নেওয়া লাগবে। তাহলে তোমাকে জানতে হবে গড় কর পরবর্তী মুনাফা এটা আবার কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, গড় কর পরবর্তী মুনাফা আমি পাবো হচ্ছে, দেখো উপরে হচ্ছে মোট কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা ভাগ আয়ুষ্কাল বা বছর। ইংরেজিতে টোটাল ইএটি বলে এটাকে, ইংরেজিতে আমরা যদি বলি টোটাল ইএটি ভাগ ইয়ার। গড় বিনিয়োগ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এখানে কিন্তু অনেকে আবার এখানেও বছরের জায়গায় ভুলে 2 দিয়ে দেয় অনেক শিক্ষার্থী, আমরা বোর্ডের প্রশ্ন যখন দেখি তখন। কিন্তু খেয়াল রাখবা এখানে বছর, এখানে কিন্তু 2। এখানে 2 কেন? যে প্রাথমিক বিনিয়োগ এবং ভগ্নাবশেষ মূল্য দুইটা আছে, তো এর জন্য গড় বের করতে গেলে যত সংখ্যা তত দিয়ে ভাগ, দুইটা আছে দুইটা দিয়ে ভাগ। এখানে বছর কেন? আমার পরীক্ষা যত বছরের মুনাফা দেয়া থাকবে বা যত বছরের মুনাফা আমরা বের করব সেটা। যদি চলতি মূলধন বা কার্যকরী মূলধন থাকে তাহলে এখানে চলতি মূলধন কিন্তু আলাদাভাবে যোগ হবে। যদি থাকে তাহলে এটা আলাদাভাবে যোগ হবে। তাহলে গড় বিনিয়োগ দিয়ে কর পরবর্তী মুনাফাকে ভাগ করলে অভ্যন্তরীণ আয়ের হার পাওয়া যায়, গড় আয়ের হার পাওয়া যায়। এভারেজ রেট অফ রিটার্ন মানে গড় আয়ের হার পাওয়া যায়। তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে আমাদের খুব ভালোভাবে। আর কিছুক্ষণ পরে সূত্র শেখানোর পরে তারপরে আমি শিখাবো এই যে ইএটি, ইবিটি, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, ওকে, তাহলে এরা শিখলাম। এবার আমরা শিখবো আরওআই। মোবাইলটা আচ্ছা, আরওআই আমরা যাই। 3 নম্বর সূত্রটা, এই সূত্রটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? রোটেশন অঙ্কনের রোটেশন দিয়েছে একটু পরে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা তৃতীয় যে অংশটা সেটা একটু শিখি। ওকে, এবার হচ্ছে আরওআই 3 নম্বর যে অংশ সেটাকে আমরা একটু দেখি। এটা সবাইকে ক্লিয়ার লিখে নিতে পারো। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর সূত্রটা শিখি, আরওআই। এখানে দেখো পার্থক্যটা, এআরআর এর সাথে আরওআই এর পার্থক্য হচ্ছে এভারেজ ইএটি ঠিক থাকবে, এখানে এভারেজের জায়গায় হয়ে যাবে টোটাল। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এভারেজ ইএটি তো একটু আগে শিখলাম আমরা, 3 নম্বর অংশ। টোটাল ইনভেস্টমেন্টটা হচ্ছে মোট বিনিয়োগ। দেখো মোট বিনিয়োগ কিভাবে বের করতে হয় সেখানে আমি একটু বলেন, একটু পরে আমি দেখাবো লিখে। তাহলে আমাদের হচ্ছে কোনো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আমদানি শুল্ক যোগ জাহাজ ভাড়া, এছাড়া অন্যান্য কোনো খরচ যেমন সংস্থাপন ব্যয় যদি থাকে এগুলো, এবং তার সাথে চলতি মূলধন যোগ করলে পাওয়া যাবে টোটাল ইনভেস্টমেন্ট।
তাহলে আমি সংজ্ঞায় বলেছিলাম যে গড় কর পরবর্তী আয়কে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের উপর আয়ের হার। তাহলে গড় কর পরবর্তী আয় ভাগ মোট বিনিয়োগ, মোট বিনিয়োগ। তাহলে পূর্বে ছিল হচ্ছে তোমার গড় বিনিয়োগ এখানে, আর এখন হচ্ছে মোট বিনিয়োগ। তাহলে এআরআর আরও এর জায়গায় পার্থক্য একটা জায়গায়, এআরআর এভারেজ, নিচে এভারেজ ইনভেস্টমেন্ট, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মোট আয়, মোট বিনিয়োগ, এটা বিনিয়োগের উপর আয়ের হার। ওকে, তাহলে আমরা 3টা সূত্র শিখলাম, ঠিক আছে। এবার আমরা আরো 3টা সূত্র শিখবো, যেটা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, যেটাকে আমি 4 নাম্বার দিলাম, এনপিভি। আচ্ছা, এনপিভি, টিপিভি মাইনাস এনসিও, টিপিভি মাইনাস এনসিও। খুব মনোযোগ দিয়ে এটা দেখতে হবে, কারণ এগুলোই তুমি থিওরিটা ভালো শিখলে অঙ্ক খুব সহজেই তৈরি করে ফেলতে পারবা। এই থিওরিটাই শেখা মূল ব্যাপার। নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য, এটাকে আমি বাংলাও শিখে দিচ্ছি, নিট বর্তমান মূল্য, নিট বর্তমান মূল্য। তাহলে মোট বর্তমান মূল্য, মোট বর্তমান মূল্য বিয়োগ মোট বিনিয়োগ, মোট বিনিয়োগ। আচ্ছা, তাহলে মোট বর্তমান মূল্য হচ্ছে আমি যে প্রকল্পটা হাতে নিয়েছি সেটা থেকে ভবিষ্যতে যে নগদ প্রবাহগুলো পাবো তার বর্তমান মূল্য হচ্ছে মোট বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে মোট বিনিয়োগ, অর্থাৎ যে টাকা দিয়ে আমি সম্পত্তিটা ক্রয় করেছিলাম তার পার্থক্যকে বলা হয় নিট বর্তমান মূল্য। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য থেকে ওই প্রকল্পের ক্রয় মূল্য অথবা মোট বিনিয়োগকে বলা হয় নিট বর্তমান মূল্য। ওকে, তাহলে নিট বর্তমান মূল্য আমরা এনপিভি শিখে ফেললাম। 5 নাম্বার যাই, 5 নাম্বার দেখো, সেটা ছিল আমাদের পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা লভ্যতা সূচক। বাংলাগুলো মুখস্থ রাখবা, মুনাফা লভ্যতা সূচক। তাহলে এনপিভিতে যে দুইটা বিয়োগ করছো এখানে সেটাকে ভাগ করে দিবা, ব্যাস, সহজে মনে থাকবে। তাহলে পিআই সূত্র হচ্ছে এনপিভিতে যে দুইটা বিয়োগ করছো এটাতে সে দুইটা ভাগ। তাহলে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্যকে মোট বিনিয়োগ দ্বারা ভাগ করলে মুনাফা লভ্যতা সূচক পাওয়া যায়। তাহলে মুনাফা লভ্যতা সূচকের বাংলা সূত্রটা কি লিখব? মোট বর্তমান মূল্য ভাগ মোট বিনিয়োগ, মোট বর্তমান মূল্য ভাগ মোট বিনিয়োগ, এই হয়ে গেল আমার মুনাফা লভ্যতা সূচক। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এনপিআই, তাহলে এনপিআই হচ্ছে আমাদের উপরে দেখো চেঞ্জটা হচ্ছে শুধু এই এনপিভি, আর কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে এনপিআই হচ্ছে নিট মুনাফা লভ্যতা সূচক। তাহলে মুনাফা লভ্যতার পূর্বে নিট মুনাফা লভ্যতা সূচক হচ্ছে নিট বর্তমান মূল্যে, মোটটা কেটে দিলাম, মোটের জায়গায় লিখলাম নিট বর্তমান মূল্য ভাগ নিট বিনিয়োগ। তাহলে খেয়াল করে দেখো এনপিভি, পিআই, এনপিআই তিনটা কিন্তু প্রায় একই, একটা বিয়োগ আবার ওই দুটা ভাগ, আর এখানে এসে এনপিভি কে ভাগ। তাহলে দেখো খুব সহজে তিনটা সূত্র পাশাপাশি রেখে তুমি সহজে শিখে ফেলতে পারো। ওকে, লাস্ট আরেকটা যেটা 7 নাম্বার, এটা ছিল 6 নাম্বার। 7 নাম্বার ছিল আমার আইআরআর বা অভ্যন্তরীণ আয়ের হার, আইআরআর অভ্যন্তরীণ আয়ের হার। এটার একটা সূত্রটা একটু বড়, আমরা সূত্র এটা অঙ্ক করাইলে আবার ইজি লাগবে। প্রথমে হয়তো সূত্রটা দেখতে একটু মনে হয় যে বিদঘুটে, কিন্তু আসলে এত কঠিন না। এলডিআর, এনপিভি অফ এলডিআর ভাগ এনপিভি অফ এলডিআর মাইনাস এনপিভি অফ এইচডিআর, লাস্টে গিয়ে এইচডিআর মাইনাস এলডিআর। এটা হচ্ছে আমাদের আইআরআর এর সূত্র।
একটা অঙ্ক করালে খুব ইজি হয়ে যাবে। তো সংজ্ঞাটা আবার একটু মনে করিয়ে দিই যে আইআরআর লাস্ট যে সূত্রটা, এটার সংজ্ঞাটা কি ছিল? আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ আয়ের হার। আচ্ছা, তাহলে আইআরআর হচ্ছে এমন একটি আয়ের হার, এটা একটা রেজাল্ট আসবে পার্সেন্টেজে। তুমি একটা জিনিস মনে রাখতে পারো যে অনেক সময় স্টুডেন্টদের একটা সমস্যা হয় যে কখন সূত্রের শেষে 100 গুণ আছে কখন নাই। তুমি টোটাল ফিনান্সের মধ্যে যেখানেই হার বের করতে বলবে তখনই, বা রেট বের করতে বলবে তখনই সূত্রের শেষে 100 গুণ রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে তোমার আইআরআর এর মাধ্যমে যে হারটা বের হবে, তাহলে আইআরআর হচ্ছে এমন একটি আয়ের হার যে আয়ের হারের মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহগুলোকে বাট্টা করলে মোট বিনিয়োগের সমান হয়, তার মানে এনপিভি 0 হয়। তাহলে যে আয়ের হারের মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য নগদ প্রবাহগুলোকে বাট্টা করলে এনপিভি 0 হয়, সে আয়ের হারকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অন্ত আয়ের হার। ওকে, তাহলে আমরা মূলধন বাজেটিং কাকে বলে শিখলাম, মূলধন বাজেটিং এর কৌশলগুলো কি কি শিখলাম, 7টি সূত্র আমরা এখানে শিখলাম। আচ্ছা, এখন আরো কয়েকটা জিনিস একটু পরীক্ষার্থীদের সমস্যা হয় সেটা একটু ক্লিয়ার করি। দেখো, আমি কয়েকটা শব্দ লিখি, CFBT, EBT, EAT, CFAT। আচ্ছা, CFBT তে আসি। এটার পূর্ণ রূপ হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। EBT, আর্নিংস বিফোর ট্যাক্স। EAT, earnings after tax. CFAT, cash flow after tax। আচ্ছা, এখন প্রথমে আমি ইংরেজিতে লিখলাম এই জন্য তোমার এগুলোর দ্বারা বুঝতে সহজ হবে, তারপর আমি আবার বাংলা বলছি। কিন্তু দেখো, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। শুরু করতে হবে এখান দিয়ে, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী আয়। কর পূর্ববর্তী আয়। এখানে একটু সমস্যা স্টুডেন্টদেরকে দেখছি আমি সমস্যা পড়তে। দেখো, এখানে নগদ প্রবাহ, এখানে আয়, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পরীক্ষায় এই জিনিসটা শিক্ষার্থীরা ধরতে সমস্যা হয়। কেউ এটা দিয়ে অঙ্ক শুরু করে, কেউ এটা দিয়ে অঙ্ক শুরু করে, কেউ এটা দিয়ে শুরু করে, কেউ এটা দিয়ে শুরু করে, কিন্তু হবে প্রকৃতই কোনটা? তাহলে এই জায়গাটা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আসলে পুরো অঙ্কটাই তোমার ভুল হবে। কারণ শুরুটা কিন্তু এটা দিয়ে শুরু করতে হচ্ছে। তুমি যেই সূত্রটাতে অঙ্কগুলো করবা, আগে তো তোমাকে নিশ্চিত হইতে হবে পরীক্ষায় আমার এই চ্যাপ্টার কোনটা দেয়া আছে, তাই না? তাহলে এটা নিশ্চিত হবা কিভাবে? এই জিনিসটা ক্লিয়ার না হলে কিন্তু এটা নিশ্চিত হতে পারবে না কখনোই। আচ্ছা, দেখো, ক্লিয়ার হওয়া আবারও। CFBT, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। EBT, কর পরবর্তী আয়। নগদ প্রবাহ আয়ের মধ্যে পার্থক্যটা এখানে দেখতে পারবো, নিচে দেখো, CFBT মাইনাস অবচয় মানে ডেপ্রিসিয়েশন থাকবে EBT। এই এখন পার্থক্যটা দেখো, অর্থাৎ এই CFBT থেকে মানে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে পাওয়া যাবে কর পূর্ববর্তী আয়। নগদ প্রবাহ, আয়, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অবচয়। তাহলে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে পাওয়া যাবে কর পূর্ববর্তী আয় মানে EBT। এখন পরীক্ষা এমন হতে পারে সরাসরি তোমার এটাই দেয়া থাকতে পারে যে কর পূর্ববর্তী আয়, তাহলে কিন্তু অঙ্কটা শুরু করতে হবে এটা দিয়ে। আবার থাকলো কর পূর্ববর্তী নগদ প্রবাহ, তাহলে শুরু করতে হবে এই CFBT দিয়ে। আবার অনেক সময় এখানে একটু দেখো সমস্যা এরকম হইতে পারে যে অবচয় ও কর পূর্ববর্তী আয়, তাহলে কর পূর্ববর্তী আয় কিন্তু EBT। যদি বলে অবচয় ও কর পূর্ববর্তী আয়, তাহলে কিন্তু আবার চলে আসতে হবে CFBT তে। ক্লিয়ার কিনা? আবার বলি, CFBT আর EBT দুইটার পার্থক্য, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী আয়। তাহলে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে পাওয়া যাবে কর পূর্ববর্তী আয়ে। এখন পরীক্ষায় থাকলো অবচয় ও কর পূর্ববর্তী আয়,
তাহলে অবচয় বাদ দেওয়ার পূর্বে তখন কিন্তু তোমার আয় বলা থাকলেও সিএফবিটি দিয়ে করতে হবে, কারণ এখানে অবচয় শব্দটি যুক্ত আছে। ক্লিয়ার তো? আচ্ছা, আরেকটা ক্লাসেও আমি আবার অঙ্ক করাইতে গিয়েও আবার বলবো, আজকে শুধু একটু বুঝে নাও, আগামী দিন ক্লাস রয়েছে, ওটাতে আবার আরো ভালোভাবে বুঝবো। আচ্ছা, এখন এদিকে চলে আসি। এগুলো ছিল দেখো বি মানে বিফোর, পূর্বে, এ মানে আফটার, পরবর্তীতে। তাহলে আর্নিং আফটার ট্যাক্স তার মানে হচ্ছে কর পরবর্তী আয়, কর পরবর্তী আয়। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ। এখন এই দুইটার পার্থক্যটা খেয়াল করো। এই যে ইবিটি যেটা আমরা এখানে পেয়েছি, এখান থেকে মাইনাস ট্যাক্স, কর বিয়োগ দিলাম, তাহলে কর পূর্ববর্তী আয় থেকে কর বাদ দিলে পাওয়া যাবে কর পরবর্তী আয়। একই কথা, পূর্ববর্তী থেকে ট্যাক্স বাদ বিয়োগ করলাম, তাহলে পরবর্তী হয়ে গেল, তার মানে আমি এই যে এটা পেয়ে গেলাম, ইএটি পেলাম। এখন আমার দরকার সিএফএটি। এখন এই ইএটির সাথে আবার যোগ যদি দেই ডেপ্রিসিয়েশন, তাহলে তোমার পাওয়া যাবে সিএফএটি। তাহলে খুব গুরুত্বপূর্ণ চারটা শব্দ, সিএফবিটি, ইবিটি, ইএটি, সিএফএটি। পরীক্ষার প্রশ্নে যেটা দেয়া থাকবে আমার অঙ্ক শুরু করতে হবে সেটা দিয়ে। তাহলে তোমার নিশ্চিত হইতে হবে, এটা যদি কোনো স্টুডেন্ট নিশ্চিত না হয় চ্যাপ্টার কোনোদিন ক্লিয়ার হবে না। তাহলে আবার একবার বলি আমি, কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে পাওয়া যাবে কর পূর্ববর্তী আয়, কর পূর্ববর্তী আয় থেকে কর বিয়োগ দিলে পাওয়া যাবে কর পরবর্তী আয়, আর্নিং আফটার ট্যাক্স। এবং এই আর্নিং আফটার ট্যাক্স কর পরবর্তী আয়ের সাথে অবচয় যোগ করলে পাওয়া যাবে কর পরবর্তী নগদ প্রবাহ। অর্থাৎ আমার জানতে হবে সিএফবিটি থেকে কিভাবে সিএফএটিতে পৌঁছতে হয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আর আরেকটা অঙ্ক যদি লাস্টে সুযোগ পাই করাই দিলে তোমার ক্লিয়ার হবে, অথবা আগামী ক্লাসেও করাই দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হলাম। এখন আমরা দেখো সূত্রগুলোতে আমরা দুইটা শব্দ লিখছিলাম, তোমরা খেয়াল করেছিলে কিনা বা আবার দেখে নিতে পারো। একটা লিখছিলাম এনসিও, আর একটা লিখেছিলাম এনসিবি। এটাকে ইংরেজিতে বলে নেট ক্যাশ আউটলে। আসলে এই জিনিসটা কিছুই না, সহজ কথা, নগদ বহির্প্রবাহ অথবা বিনিয়োগ অথবা সম্পত্তি ক্রয় অথবা কোনো প্রকল্পের জন্য যে টাকা দেওয়া হলো সেটাই হচ্ছে নগদ বহির্প্রবাহ। আচ্ছা, এখন নগদ বহির্প্রবাহ তোমার অনেক সময় প্রশ্নে দেয়া নাও থাকতে পারে, তাইলে তোমাকে এই নগদ বহির্প্রবাহটা বের করে নিতে হবে কিভাবে সেটা একটু আমরা দেখি। প্রথমে হচ্ছে কোনো সম্পত্তির ক্রয় মূল্য, কোনো সম্পত্তির ক্রয় মূল্য যোগ আমদানি শুল্ক, আমদানি শুল্ক, আমদানি শুল্ক। আমদানি শুল্ক অনেক সময় পার্সেন্টেজে থাকে, 20%, 40%। এই ক্রয় মূল্য যেই টাকা তার পার্সেন্টেজ ধরে এখানে টাকায় বসাতে হবে। আর যদি টাকা দেয়া থাকে তাহলে তো আর কোনো সমস্যা নাই। যোগ এই মেশিনটি ক্রয় করতে বা প্রকল্পটি ক্রয় করতে আরো যে সমস্ত খরচ হয়েছে সেগুলো, যেমন সংস্থাপন ব্যয়, সম্পত্তিটি বা মেশিনটি আনতে যদি কোনো জাহাজ ভাড়া ব্যয় হয়, জাহাজ ভাড়া, এছাড়া ওই সম্পত্তির প্রেক্ষিতে আনুষঙ্গিক জন্য যদি কোনো খরচ হয় তাহলে এখানে যোগ হবে। যোগ করার পর যেই টাকাটা আসবে এই টাকাটার নাম হচ্ছে তোমার অবচয়ের ভিত্তি অথবা মোট ব্যয়। অর্থাৎ ওই যে আমরা যখন অবচয়ের যে কথাটা বললাম যে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন অবচয় বাদ দিব, তাহলে অবচয় বের করতে হবে, এই অবচয়টা নিতে হবে এই টাকাটার উপর ভিত্তি করে। তাহলে অবচয়ের সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ। দেখো এই এতটুকু যোগ করলে এটার নাম কিন্তু হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, যেটা অবচয়ের ভিত্তি বলেছি। এটাকে আমরা তাহলে বলতে পারি প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ বছর বা আয়ুষ্কাল। তো লেখা যদি ক্লিয়ার বোঝা না যায় আমার কথা শুনে লিখতে পারো। তাহলে অবচয়ের সূত্র আমরা পেলাম, এটাকে বলা হয় সরল রৈখিক অবচয়, স্ট্রেট লাইন অবচয়, যেটা প্রতি বছর সমান অবচয় ধরা হয়। প্রাথমিক বিনিয়োগ এই টাকাটা নিবা, কিন্তু অনেকে কিন্তু ভুলে এই ক্রয় মূল্যটা নিয়ে ফেলে, এখানে অঙ্কটা ভুল হয়ে যায়।
অবচয়ের ভিত্তিটাই হচ্ছে আমার এই যে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগটাই হচ্ছে অবচয়ের ভিত্তি। প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য ভাগ আয়ুষ্কাল, বছর লিখছি অর্থাৎ আয়ুষ্কাল, যত বছর আয়ুষ্কাল। এটার সাথে যদি আমি যোগ দেই কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন, তাহলে আমি পেয়ে যাব এই যে এনসিও বা মোট বিনিয়োগ। মোট বিনিয়োগ, এই এনসিও নেট ক্যাশ আউটলে, নগদ বহিঃপ্রবাহ বা মোট বিনিয়োগ। মোট বিনিয়োগ এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। পরীক্ষায় সবগুলো যে দেয়া থাকবে এরকম নাও হইতে পারে। ধরো ক্রয় মূল্য দেয়া আছে, তার সাথে সংস্থাপন ব্যয় দেয়া আছে, তাহলে ক্রয় মূল্যের সাথে সংস্থাপন ব্যয় এই দুইটা যোগ করে যেটা হবে সেটা দিয়ে তুমি অবচয় বের করবা। যদি চলতি মূলধন বা কার্যকরী মূলধন থাকে তাহলে ওইটার সাথে কার্যকরী মূলধন যোগ করলে এনসিও পাবা। অনেকে কিন্তু ভুলে তোমার এইটা দিয়ে অবচয় বের করে ফেলে, আবার অনেকে ভুলে এই মোট বিনিয়োগ দিয়ে অবচয় বের করে ফেলে। কিন্তু চলতি মূলধন বা কার্যকরী মূলধনের উপর অবচয় হয় না, অবচয় হবে প্রাথমিক বিনিয়োগ বা অবচয়ের ভিত্তি যেটা সেটার উপর। তাহলে আমরা শিখলাম এনসিও কি, সেটা কিভাবে তৈরি হয় তার পদ্ধতিতে জানলাম। আরেকটা শব্দ দেখো লিখেছিলাম সূত্রে গিয়ে, সেটা হচ্ছে নেট ক্যাশ বেনিফিট, BENEFIT, এনসিবি। বেনিফিটটা হচ্ছে এনসিও যেটা আমি বিনিয়োগ করেছি, আর বেনিফিটটা হচ্ছে যেটা আমার রিটার্ন আসতেছে, ভবিষ্যতে যে রিটার্নটা আসবে। তাহলে এটাকে আমরা বলতে পারি নগদ অন্তঃপ্রবাহ, ইনকামিং। আর যেটা এনসিও যেটা, সেটা নেট ক্যাশ আউটলে অর্থাৎ বহিঃপ্রবাহ, আউটগোয়িং। যেমন আমি কোনো কিছু ক্রয় করলাম, কি হলো, টাকা চলে গেল, এর জন্য এটা বহিঃপ্রবাহ। আর এটা কি হলো, যেটা বিনিয়োগ করলাম সেখান থেকে টাকা এসছে, তাহলে এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, তাহলে নগদ আন্তঃপ্রবাহটা তোমার একটু আগে অবশ্য বলে ফেলেছিলাম। দেখো এটাই হচ্ছে তোমার এই জিনিসগুলো। নগদ আন্তঃপ্রবাহকে সিএফবিটি হতে পারে, ইবিটি হতে পারে, ইএটি হতে পারে, সিএফএটি হতে পারে। একটু আগে কিন্তু এগুলো ব্যাখ্যা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, তার থেকে অবচয় বিয়োগ করলে আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী আয়, তার থেকে কর বিয়োগ দিলে কর পরবর্তী আয়, তার সাথে অবচয় যোগ করলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ কর পরবর্তী নগদ প্রবাহ। এখন আমার প্রশ্নে 1, 2, 3, 4, এই চারটা যে কোনটা দেয়া থাকতে পারে। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে আমার পরীক্ষায় কোনটা দেয়া আছে। তার জন্য কিন্তু আমি আগেই তোমাকে শিখিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে যে অংশটা, ওটাকে তুমি যদি আবার রিপিট দেখো তাহলে তোমার জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সিএফবিটি বিয়োগ অবচয়, এই যে ডেপ্রিসিয়েশন, ডিইপি সংক্ষেপে লিখলাম, ডেপ্রিসিয়েশন বা মানে অবচয়। সিএফবিটি থেকে অবচয় বাদ দিলে পাওয়া যাবে ইবিটি, বিয়োগ করব আমি ট্যাক্স বা কর, পাওয়া যাবে ইএটি, আবার ডেপ্রিসিয়েশন যদি যোগ দেই তাহলে পাওয়া যাবে সিএফএটি। আচ্ছা, তাহলে এনসিও এনসিবি দুটোই আমরা শিখে ফেললাম। আচ্ছা, তারপর আমরা শিখব হচ্ছে আসলে একটা অঙ্কতে চলে যেতে পারলে ভালো হইতো, আমাদের আজকে আর সময় হবে কিনা দেখি। আচ্ছা, ওকে, এটা ক্লিয়ার করে দিলাম আমি, নেট ক্যাশ বেনিফিট। আচ্ছা, আমি একটা ছোট অঙ্ক একটু দেখি। আমি আর 5 মিনিট সময় একটা অঙ্ক একটু আজকে দেখায় দেওয়ার চেষ্টা করি, যাতে আগামী দিন আরো কয়েকটি অঙ্ক তোমাদের করায় দিতে পারি আমি। আচ্ছা, মনে করি আমি এমনি একটা অঙ্ক নিলাম। ধরো তোমার এরকম দেয়া আছে, একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করি। বছর 0, 1, 2, 3, 4 এটা নিলাম, এবং তোমার বলা আছে নগদ প্রবাহ, নগদ প্রবাহ, এবং অ্যামাউন্ট আমি ধরে নিলাম 3,000, 15,000, 7,000, 6,000। আচ্ছা, প্রথমে 0 বছরে দেয়া আছে 30,000। এই এটা প্রথম বছরে 3, 15, 7, 6, 3,000, 15,000, 7,000 এবং 6,000, এতটুকু তথ্য দেয়া আছে। তাহলে আমরা দেখো মূলধন বাজেটিং এর যে কৌশল শিখেছিলাম, সনাতন পদ্ধতিতে শিখেছিলাম 3টি, পিবিপি, এআরআর, আরওআই। আর বাট্টাকৃত নগদ প্রবাহ শিখেছি 4টি, এনপিভি, পিআই, এনপিআই, আইআরআর।
আজকে আমি সনাতন পদ্ধতিটা দেখে এটা দিয়ে আমরা আজকে শেষ করব। আচ্ছা দেখো, এটা খেয়াল রাখো, 0 বছর মনে রাখবা। 0 বছর আবার কি? 0 বছর মানে এখন, এই মুহূর্তে যে মাইনাস চিহ্ন দিয়ে যে 30,000 টাকা দেয়া রয়েছে, সেই টাকাটা হচ্ছে তোমার আউটফ্লো, চলে গেছে, এর জন্য মাইনাস। ধরো তুমি কোনো সম্পত্তি বা কিছু ক্রয় করেছো, এর মানে কি? টাকাটা চলে গেল, সম্পত্তি আসছে, টাকা চলে গেছে, তাহলে এটা এর জন্য মাইনাস চিহ্ন দ্বারা বোঝাইছে যে এটা হচ্ছে তোমার বিনিয়োগ। তাহলে বিনিয়োগকে আমরা কিন্তু দেখো বলেছিলাম এনসিও, তাহলে এনসিও আমার 30,000 এখন বিনিয়োগ করছি, এটা দেখো পজিটিভ, তার মানে কি আমার রিটার্ন আসতেছে, এটা প্লাসের অ্যামাউন্ট। এটা মাইনাসের কেন? মাইনাস দ্বারা বোঝাইছে যে আমি বিনিয়োগ করছি, টাকা চলে গেছে। এখানে এই যে মাইনাস দেওয়া, অনেকে আবার ভুলে এখানে মাইনাস দিয়ে ফেলে, না এখানে মাইনাস না, এখানে এই ব্র্যাকেট মাইনাস চিহ্ন দ্বারা, ঋণাত্মক মানে দ্বারা বোঝানো হয়েছে যে তুমি টাকাটা খরচ করেছো, তুমি কিছু ক্রয় করেছো, টাকা চলে গেছে। আচ্ছা, আর এখানে প্লাস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এই যে আমি বিনিয়োগটা করেছি, বিনিয়োগ থেকে যে আমার রিটার্নটা এসছে, সেই রিটার্নগুলো হচ্ছে আমার পজিটিভ। আচ্ছা, তাহলে এখানে আমাদের 4টি বছর দেয়া আছে, তার মানে এই আয়ুষ্কাল হচ্ছে এখানে আমার 4 বছর। এখন দেখো এই মানগুলো, এই যে মানগুলো, এগুলো কি আমার সিএফবিটি না ইবিটি না ইএটি? কিছুই বলা নেই কিন্তু আমার প্রশ্নে, কিছু বলা আছে? কিছুই নাই। এই অবস্থায় কি করব? খুব ভালো চিন্তা করতে হবে। যদি প্রশ্নে কর হার দেয়া থাকে, দেখো কিছু বলা নাই, শুধু নগদ প্রবাহ। যদি কর হার, একটা পার্সেন্টেজ কর হার, ট্যাক্স রেট দেয়া থাকে, তাহলে ধরতে হবে এগুলো সিএফবিটি। কর হার দেয়া আছে মানে কি? কর বাদ হয় নাই, তাহলে বিফোর ট্যাক্স, কর বাদ দেওয়ার পূর্বে, তাহলে তখন তোমাকে ধরে নিতে হবে সিএফবিটি। আচ্ছা, যদি করের হার না থাকে, তাহলে ধরে নিতে হবে কর বাদ দেয়া আছে, এর জন্য হার দেয়া নাই, অর্থাৎ সিএফএটি। আচ্ছা, আবার কর হার দেয়া আছে কিন্তু বলে দিল কর পরবর্তী নগদ প্রবাহ, তাহলে কর হার দেয়া আছে কিন্তু আবার বলে দিচ্ছে যেহেতু কর পরবর্তী মানে কর বাদ দেয়া আছে, তাহলে তোমার অঙ্কটা করতে হবে সিএফএটি ধরে। আচ্ছা, আবার করের হার দেয়া আছে কিন্তু বলে দিছে কর পূর্ববর্তী আয়, তাহলে ইবিটি। আবার করের হার দেয়া আছে কিন্তু বলে দিল কর পরবর্তী আয়, তাহলে ইএটি। আবার করের হার দেয়া আছে কিন্তু বলে দিল কর পরবর্তী নগদ প্রবাহ, তাহলে সিএফএটি। তাহলে এই যে আমি যে শুরুতে বলেছিলাম সিএফবিটি, ইবিটি, ইএটি, সিএফএটি, এই 4টার যে কোনো একটা ধরে প্রশ্নটা করতে হবে। খেয়াল করে দেখো, এটা যে স্টুডেন্ট ধরতে পারবে না, এই চ্যাপ্টারের অঙ্ক সে পরীক্ষা পারবে না, কারণ তোমার কোনটা দিয়ে দেয় তুমি তো জানো না। তাহলে আমি ধরে নিলাম আপাতত যে এখানে করের হার নাই, তাহলে এগুলো হলো আমার সিএফএটি। তাহলে আমার এখানে প্রথমে আমি একটু একটা নিয়ম যদি একটু করি, বছর 1, 2, 3, 4, তাহলে আমি ধরবো ওই যে বললাম সিএফএটি, কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে আমি প্রথম নিয়মটা পেব্যাক পিরিয়ডটা যদি করি, তাহলে এখানে একটা তথ্য বা একটা কলাম আমার বাড়বে। এই কলামটার নাম হচ্ছে ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। বছর, কর, কর পরবর্তী নগদ প্রবাহ, কিউমুলেটিভ সিএফএটি, ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। বাংলাটা এইভাবে লিখতে হয়। আচ্ছা, আমি এটা একটু দেখা দিচ্ছি খুব সংক্ষিপ্ত সময়ে, খুব ইজি, একেবারে সহজ। পরীক্ষার একটা সুবিধা হচ্ছে চ্যাপ্টারটা ভালোভাবে বুঝলে এখান থেকে তুমি 2টা সিকিউ পাবা। তার মানে হচ্ছে কি, 2টা সিকিউ যদি কমপ্লিটলি তুমি এটা থেকে দিতে পারো, 10, 10, 20 সহজে পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে এখন কিউমুলেটিভ করি। শুরুতে 3000, 15 আর 3, কিউমুলেটিভ মানে কি? এটার সাথে এটা যোগ করে এখানে 18,000, এটার সাথে এটা যোগ করে এখানে 8, 7, 25,000, এটার সাথে এটা যোগ করে এখানে 31,000। পরীক্ষায় এরো চিহ্ন দেখানো লাগবে না, এটা বোঝানোর জন্য আমি লিখছি। এটা হচ্ছে ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে এখন আমি এই যে আমরা শেষ করে এটা করে পিবিপি এর সূত্র দেখো, 2টা লিখছিলাম পিবিপির সূত্র। একটা হচ্ছে এনসিও ভাগ এনসিভি, আর একটা হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। প্রথম সূত্রটা না বসিয়ে আমি দ্বিতীয় সূত্রে বসিয়েছি এই জন্য যে এখানে নগদ প্রবাহগুলো অসমান, আর যদি সমান হইতো প্রতি বছর, তাহলে এই 30,000কে মনে করি এখানে 3,000, 3,000, 3,000, 3,000,
তাহলে 30,000-কে 3,000 দিয়ে ভাগ দিলে পে ব্যাক পিরিয়ড হয়ে যেত। অর্থাৎ তখন তাহলে সূত্র হইতো আমার এনসিও ভাগ এনসিবি। তাহলে এনসিও ছিল তোমার 30,000 ভাগ এনসিও হচ্ছে 30,000, এনসিবি 3,000, তাহলে 10 বছর হইতো উত্তর 10 বছর হইতো। তাহলে এই সূত্র হইতো যদি প্রতি বছরে 3,000 3,000 3,000 অথবা 6 6 6 সব সমান থাকলে এই সূত্র, কিন্তু আমার এখানে অসমান, তাহলে সূত্র আমার এইটা। তাহলে এখানে এনসিও 30,000 আমি প্রথমে বসাই দিলাম, এইখানে লিখে দিলাম 30,000। এখন তুমি এখানে এসে 30,000 খুঁজবা কোথায় অন্তর্ভুক্ত আছে। এই যে 25 আর 30-এর মাঝামাঝি আছে। নিয়ম হচ্ছে এনসিওর চেয়ে বড়তে যাওয়া যাবে না, তার নিকটবর্তী কাছে যেটা, কাছে কত, তাইলে 30-এর কাছে হচ্ছে 25,000, এটাতে যাওয়া যাচ্ছে না। ওই যে নিয়মে বলে দেওয়া হচ্ছে বেশিতে বড়তে যাওয়া যাবে না। এটার কাছে 30,000-এর কাছে 25,000, এটা যেই বছরে সে বছরটা হলো আমার এ, তাহলে এ হলো 3। এ বছরের কিউমুলেটিভ সিএফইটির যে টাকা সেটা হলো সি, এবং এ বছরে সিএফএটির যে টাকা তার পরবর্তী বছরের টাকা হলো আমার ডি, তাহলে ডি হচ্ছে 6,000, এটা হচ্ছে সি। তাহলে এ সি ডি এই তিনটা মান বসালাম, এটা থেকে এটা বিয়োগ করে এটা দিয়ে ভাগ করে যেটা হয়, যত হবে তত বছর হচ্ছে উত্তর। তাহলে 3.something হবে। তাহলে প্রকল্পটি ভালো কিনা? ভালো, কারণ আমার আয়ুষ্কাল 4 বছর, 4 বছরের চেয়ে কম হলে, মানে পেব্যাক পিরিয়ড যদি প্রকল্পের আয়ুষ্কালের চেয়ে কম হয় তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা এ পর্যন্তই তোমাদের জন্য উপস্থাপন করলাম। এই ক্লাসটা পুরোপুরি ভালোভাবে দেখো। আগামী দিন ঠিক একই সময়ে আবার এখানে এই ক্লাসটায় আসবো ইনশাল্লাহ। ওখানে তোমরা আমাকে জানাতে পারো। আজকে যেমন আমি কারো কমেন্টস বা কারো কথা আমি দেখি না, ইচ্ছা করেই যে আমি আজকে টোটাল চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। তুমি এখন বাসায় দেখো, যার যেখানে সমস্যা আগামী দিন আমাকে প্রশ্ন করতে পারো। লাইভে আসবো, আমি প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।